হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে বাংলা সৃজনশীলে বেশি নাম্বার পাওয়ার ট্রিক কী কী। অনেকেই বাংলা সৃজনশীল লিখতে ভুল করো। যেমন আমি এখানে একটি নমুনা সৃজনশীল দিয়ে দিয়েছি, যেখানে তোমরা বুঝতে পারবে যে সাধারণত শিক্ষার্থীরা কী ভুলটা করে। এভাবে লিখে তারা এবং 4 পৃষ্ঠার মধ্যে তাদের সৃজনশীল শেষ হয়ে যায়। যেমন এখানে দেখানো হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর এবং ক খ যে ইন্ডিকেশনগুলো আছে সেগুলো তারা পাশে দেয়, বাম পাশে দিয়ে দেয়। আর মার্জিনটা এখানে দেওয়া হয়নি, এটি নিয়ে আমি একদম সব শেষে কথা বলবো। এটা জাস্ট আমার এডিট করার সুবিধার্থে আমি দিইনি, তোমরা অবশ্যই মার্জিন দিবে। তো এখানে তারা ক খ দিয়েছে, এরপর হচ্ছে গ এখানে, ঘ এখানে। তো ক হচ্ছে 1 লাইন দিয়েছে, খ এখানে পূরণ করে দিয়েছে, গ 1 পৃষ্ঠা, ঘ হচ্ছে 1 পৃষ্ঠা পূরণ করে এই এখানে কয়েকটা লাইন দিয়ে তারা, মানে যেহেতু 4 নাম্বারের এর জন্য 1 পৃষ্ঠার বেশি তারা লেখার ট্রাই করে। তো এটা হচ্ছে একটা নর্মাল ভুল যেটা প্রায় 80 থেকে 85% স্টুডেন্টস করে থাকে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটি করতে হয়। এই জায়গায় তো নর্মালি প্রশ্ন দেয়া থাকে না, এই জায়গায় থাকে নাম, রোল, তারিখ, এই জিনিসগুলো পূরণ করে এখানে একটা দাগ থাকে যার নিচ থেকে তোমরা এভাবে লেখা শুরু করতে পারো। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। তো এই যে পয়েন্টগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেওয়ার ট্রাই করবে। যেমন এখানে তোমাদের বাংলার একটা জিনিস সৃজনশীল তোমরা লিখতে পারো। যেমন এখানে অনুপমের একটা কাহিনী দেওয়া হয়েছে, যেটি হচ্ছে এখানে পুরোটা আমি পড়ে শোনাবো না, তোমরা নিজেরাই বুঝে নিবে, কারণ উদ্দীপক প্রায় সেম হয়। দুইটা সিনারিও থাকতে পারে, হয় সাদৃশ্যতা দেখাতে হয়, না হয় বৈসাদৃশ্যতা দেখাতে হয়। এখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন থাকবে, টোটাল 10 নম্বরের আনসার করতে হয়। তো ক নাম্বার যেহেতু 1 নম্বরের, তো তোমরা 1 লাইনে আনসারটা করে দিবে এবং একটা চিহ্ন দিয়ে দিবে, এই চিহ্নটা বেস্ট হতে পারে। এরপর হচ্ছে খ। আর যেহেতু তোমাদেরকে বলেছি ইন্ডিকেশনগুলো বাম পাশে না দিয়ে এই মাঝখানে দেওয়াটা সবচেয়ে বেস্ট হয়, কারণ তোমরা 1 লাইন করে গ্যাপ দিতে পারছো, আর এখানে তোমার কোনো অজুহাত দেখানোর কোনো উপায় নেই, কারণ তুমি এখানে অনেক কম লিখতে পারছো। দুইটা লাইন এখানে তুমি গ্যাপ রাখতে পারছো জাস্ট বিকজ তুমি এভাবে দিয়েছো। আগের পৃষ্ঠায় কীরকম ছিল, তোমার গ্যাপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, তো যার কারণে তুমি অল্প লিখে বেশি খাতা ফিল আপ করতে পারছো না। তো এখানে তুমি 1 লাইন দিয়েই তুমি প্রথম ইন্ডিকেশনটা দিবে। এরপর হচ্ছে খ নাম্বারটি করার জন্য তোমার 2টা পয়েন্ট বানানো লাগবে। যেমন যেহেতু 2 নাম্বার, এর জন্য 2টা পয়েন্ট করতে হবে। প্রথম পয়েন্টে তোমরা জাস্ট মেন আনসারটি দিয়ে দিবে যে আসলে কেন জিনিসটি হয়েছে। তো কিছুই তো হয়নি বাবা, জিনিসটির আনসার তোমরা এখানে দিয়ে দিবে জাস্ট 1 লাইনে, যাতে টিচার বুঝতে পারে। এরপর ব্যাখ্যা করতে হবে তোমার পরের একটা পয়েন্ট করে, এটাকে পারা বলা হয়, প্যারা করে দিবে তোমরা। তো পরের পয়েন্টে জাস্ট প্রথম লাইনকেই তোমরা একটা এক্সপ্লেন করবে, একটু বাড়িয়ে চাড়িয়ে লিখবে। এরপর তোমাকে গ নাম্বারে যেতে হবে, যেখানে যেহেতু 3 নাম্বারে আনসার করতে হবে, সেহেতু তোমাকে 3টা পয়েন্ট করতে হবে আর 3টা প্যারা করতে হবে। প্রথম প্যারায় তুমি জাস্ট আনসারটি লিখবে যে হ্যাঁ, এই জিনিসটি কি সাদৃশ্যতা আছে নাকি অসাদৃশ্য বৈসাদৃশ্যতা আছে। যেমন তোমাকে প্রশ্ন পড়ে শোনাচ্ছি যে উদ্দীপকের সমরের সাথে অপরিচিত গল্পের অনুপমের সাদৃশ্য কতটুকু। তো এখানে তোমাকে সাদৃশ্য চাইছে, তো এখানে আনসার কিভাবে করতে হবে সেটি হচ্ছে প্রথমে যে প্যারাটি করতে হবে সেটাতে বলতে হবে যে সাদৃশ্যটা আছে কি নেই। এটি জাস্ট 1 লাইনে তুমি আনসারটি করে দিলে এরপরে তোমার যে গল্প, মানে পাঠ্যপুস্তকের যে গল্প বা কবিতা যেটি আছে সেটি থেকে তোমাকে একটু লিখতে হবে যে হ্যাঁ, বইয়ে আমি এই জিনিসটি পড়েছি, এই জিনিসগুলো আছে এখানে, যে হ্যাঁ কল্যাণী এবং অনুপমের এই বিষয়গুলো এখানে আমি দেখতে পেয়েছি, শেষ এখানে লিখবে। এরপরের প্যারাতে তুমি লিখতে হবে যে উদ্দীপকে তুমি কি কি দেখেছো। তো এই উদ্দীপকের জিনিসটি তোমার এখানে শেষ না করে এর পরের পৃষ্ঠায় তুমি একটু করে এটি বাড়িয়ে দিতে পারো, তাহলে টিচারের চোখে যাবে যে হ্যাঁ তুমি 1 পৃষ্ঠায় জিনিসটি শেষ করোনি, 1 পৃষ্ঠার বাইরে গিয়েছো। আর তুমি খেয়াল করো, তুমি অনেকগুলো প্যারা করার কারণে অনেকগুলো লাইন তোমার বেঁচে গিয়েছে। দেখো এখানে হচ্ছে 2টা লাইন বেঁচে গিয়েছে, এখানে একটা লাইন বেঁচে গিয়েছে, তো টোটাল 3টা লাইনই তুমি পাচ্ছ এখানে। আর উপরে গ নাম্বার তুমি এভাবে দেওয়ার কারণে তোমার একটা লাইন আরেকটা বাঁচাতে পেরেছো। তো এই টোটাল 4টা লাইন তুমি পরে লিখতে পারছো। হ্যাঁ, তো এভাবে তুমি টিচারের চোখে একটা জিনিস দেখতে হচ্ছে যে তুমি গ নাম্বারটি 3 নাম্বার অনুযায়ী তুমি অনেক বেশি লিখেছো, এটি একটা ট্রিক। হ্যাঁ, এরপর হচ্ছে ঘ নাম্বারের জন্য, যেটি 4 নাম্বারের জন্য তুমি 4টা প্যারা করতে হবে, এটি হচ্ছে সঠিক নিয়ম। তো এখানে তোমাকে পয়েন্টগুলো এভাবে দিতে হবে এবং প্রথম পয়েন্টে আবারও তোমাকে প্রশ্নটি দেখাচ্ছি, উদ্দীপকটির বিষয়বস্তু অপরিচিতা গল্পের কোন অংশের প্রতিনিধিত্ব করে আলোচনা করো। তো এখানে তোমাকে কোন অংশে প্রতিনিধিত্ব করে সেটি আলোচনা করতে হবে। তো এখানে তোমাকে
এক লাইনে তোমাকে বলতে হবে যে কোন দিকটি। তো উদ্দীপকের বিষয়বস্তু অপরিচিত গল্পের কল্যাণী দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানসিকতার দিকটিকে প্রতিনিধিত্ব করে। আনসারটি দিয়ে দিলে তুমি, যাতে টিচার বুঝতে পারে যে হ্যাঁ তুমিও জিনিসটি বুঝতে পেরেছো এবং এই লাইনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাকে পারতে হবে। এই লাইনটি তুমি গুছিয়ে যদি লিখতে পারো, টিচার প্রথম লাইনটি পড়েই বুঝে যাবে বাকি লাইনগুলোতে তুমি কি লিখেছো। ঠিক আছে, তো এরপর হচ্ছে প্রথমে তুমি আবার প্রথম প্যারাটিতে, প্রথম বলতে দ্বিতীয় প্যারাটিতে তুমি তোমার পাঠ্যপুস্তকের যে গল্প বা কবিতাটি আছে ওই কবিতার থেকে তুমি এক্সপ্লেন করবে যে হ্যাঁ তুমি কি কি বুঝতে পেরেছো আর কি কি আছে এখানে। সব এক্সপ্লেন করার পর তুমি এর পরের যে পয়েন্ট বা প্যারা ওইটাতে তুমি উদ্দীপকে কি কি দেখেছো তা তুমি এক্সপ্লেন করবে। এখানে একটা বিষয় যে তোমাকে যেহেতু এই প্যারাটিতে তোমাকে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্যই দিতে হবে, তো সেহেতু তুমি অনেক অনেক স্টুডেন্ট কি করে যে উদ্দীপকের সাথে যা যা লেখা আছে তা পুরোপুরি তুলে দেয় এই অংশটিতে। তো এই জিনিসটি টিচার দেখলে তিনি আসলে ক্ষুণ্ণ হন যে মানে তোমরা নিজের থেকে চেষ্টা করো নি ডাইরেক্ট উদ্দীপক তুলে পৃষ্ঠা ভরেছো, তাহলে তোমরা নাম্বার পাবে না এবং টিচারও নাম্বার দিতে কার্পণ্য বোধ করে। তো এখানে তোমরা একটা কাজ করতে পারো, একই লাইনকে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে লিখেও পৃষ্ঠা ভরতে পারো। যেমন যদি আমি এরকম উদাহরণ হিসেবে বলি যে কল্যাণী প্রতিদিন ওষুধ খায়, তো এই জায়গাতে তোমরা নিজের একটু ক্রিয়েটিভিটি ইউজ করে তোমরা বলতে পারবে যে ডাক্তারের নির্দেশে কল্যাণীকে প্রতিদিন ওষুধ খেতে হয়। এই জিনিসটি তোমরা লিখে তো একটু লাইনটিও বড় করতে পারলে এবং নিজের একটু ক্রিয়েটিভিটিও দেখাতে পারলে। তো এই জিনিসটা দেখিয়ে তোমরা উদ্দীপকটি এখানে এক্সপ্লেন করবে। এর পরবর্তী যে পারাটি আছে ওইটিতে তোমরা বলবে যে উদ্দীপক আর তোমার যে পাঠ্য বইয়ের যে গল্প অথবা কবিতা সেটির মধ্যে তোমরা কি কি মিল খুঁজে পেয়েছো বা অমিল খুঁজে পেয়েছো জিনিসটা একটু এখানে লিখবে। লিখার পর বাকি তোমার সারসংক্ষেপ যে পুরোটাতে থেকে আমরা কি বুঝলাম যে উদ্দীপকের শ্যামলীর স্বাধীন চেতা মানসিকতার বিষয়টি অপরিচিত গল্পের কল্যাণীর স্বাধীন চেতা মানসিকতার দিকটিকে প্রতিনিধিত্ব করে, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এই জিনিসটা আমরা একদম 5 নম্বর পৃষ্ঠার শুরুতে আমরা লিখবো। লিখার পর আমরা নেক্সট সৃজনশীল আমরা এখান থেকে শুরু করবো যে 2 নং প্রশ্নের উত্তর ক খ, এখান থেকে আমরা আবার শুরু করবো সেম জিনিসটি, সেম প্রসেসটি আমরা শুরু করবো। তো এভাবে লিখে আমরা টোটাল 5 পৃষ্ঠা টিচারকে গুনাইতে পারছি। তো এভাবে লেখাটা সবচেয়ে বেস্ট। এবং এরপরে আমি তোমাদেরকে বলছি যে মার্জিন নিয়ে, অনেকেই এইভাবে মার্জিন দিয়ে থাকো, জিনিসটা হ্যাঁ ভুল না, কিন্তু এটা অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে। তোমরা যদি একটু স্টাইলিশ আর একটু সুন্দর মার্জিন দিতে চাও তো তোমরা এভাবে দিতে পারো আর এভাবেও দিতে পারো। তো আমার এটি পার্সোনালি অনেক বেশি স্টাইলিশ আর সবচেয়ে গুড লুকিং লাগে। পেন্সিল দিয়ে আঁকাটা হ্যাঁ ভালো, তবে কলম দিয়ে লিখলে সবচেয়ে বেশি গাঢ় আর সুন্দর মাধুর্যপূর্ণ লাগে। তবে একটা জিনিস তোমাদেরকে ট্রিক বলে দিই, মার্জিন টানার সময় কলম দিয়ে যদি টানো তাহলে অনেক ফাস্ট টানবে না, তাহলে কালি বের হয়ে যায়। তো এই জিনিসটা অ্যাভয়েড করবে। আস্তে আস্তে তোমরা যদি মার্জিন টানো তাহলে কলম দিয়ে টানতে পারবে, আর যদি মনে হয় যে হ্যাঁ তোমার তাড়া আছে আর তাহলে তুমি পেন্সিল দিয়ে টানবে। আর এমন কিছু পেন্সিল তোমরা সিলেক্ট করবে লাইব্রেরি থেকে যেগুলো অনেক ডার্ক হয়ে থাকে, তো এইগুলোর অনেক লেভেল আছে যেগুলো তোমরা গুগল থেকে জানতে পারবে। তো এইভাবে তোমরা দিলে অনেক বেশি ডার্কিশ একটা টোন পাবে মার্জিন তোলার ক্ষেত্রে। তো এই জিনিসটা অনেক বেশি ভালো। এবং বল পয়েন্ট কলম ব্যবহার করবে লেখার ক্ষেত্রে, অন্য কোনো কলম তোমরা ব্যবহার করবে না। এবং হ্যাঁ তোমরা একটা কাজ করতে পারো যে বিভিন্ন কালারের কলম অনেকে ইউজ করে, জিনিসটা আসলে অ্যাভয়েড করবে, জিনিসটা আসলে মাধুর্যপূর্ণ লাগে না। অনেকে বলে, অনেক টিচারও বলে থাকে যে হ্যাঁ তোমরা এখানে নীল কালি ইউজ করতে পারবে বা এখানে লাল কালি ইউজ করতে পারবে, কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করবে তোমাদের সময় বাঁচানোর জন্য আসলে। আর আরও একটা ট্রিক যেটি হচ্ছে, অনেকে প্রথমে পরীক্ষা শুরু হওয়ার সময় অনেক আস্তে আস্তে মাধুর্যপূর্ণভাবে লেখা শুরু করে, যার কারণে তারা লাস্টের যে সৃজনশীলগুলো আছে ওগুলো লিখতে পারে না, ওগুলো পুরোপুরিভাবে সম্পূর্ণ করে আসতে পারে না। তো প্রথম থেকেই তোমরা মাইন্ডসেট রাখবে যে হ্যাঁ আমাকে 7টার মধ্যে 7টা সৃজনশীল, মানে তোমার যতগুলো আছে ম্যাক্সিমাম 7টাই থাকে, তো 7টার মধ্যে 7টা আমাকে দিতেই হবে। ওই মাইন্ডসেট নিয়ে একদম শুরু থেকে ফাস্ট লেখা শুরু করবে, কারণ তুমি 7টা যদি লিখতে পারো তাহলে তোমার নাম্বার। আর যদি মাধুর্যপূর্ণভাবে 5টা লিখো তাহলে কিন্তু তোমার পুরোপুরি তুমি নাম্বার পাবে না। তুমি একটু ভালোভাবে ক্যালকুলেশনস করে দেখো যে হ্যাঁ 7টা যদি তুমি একটু কম ভালো হ্যান্ডরাইটিং দিয়ে যদি লিখো 7টা, তাহলে তোমার কত আসছে। ধরো তুমি কম লিখতে পারলে তাহলে প্রত্যেকটাতে তুমি 8 করে পেলে, 7টা সৃজনশীল তুমি লিখতে পেরেছো, তাহলে 7 আর 56 পাচ্ছ। আর যদি এরকম হয় যে তুমি মাত্র 5টা লিখতে পারছো কিন্তু এমন লিখছো যে তুমি একদম 10-এ 10 পাবে, তাহলে 5-10-এ 50 পাচ্ছ। তো ওভারঅল 6 নাম্বার বেশি পাবে তুমি 7টা লিখে। যদি তুমি খারাপভাবেও লিখো তুমি আর এগিয়ে থাকছো আর কি বিষয়টিতে। তো এই ছিল সৃজনশীল লেখার সবচেয়ে বেস্ট নিয়ম আর সব ট্রিক্স। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।